দেখছেন চ্যানেল 9। প্রণব সাহা অপু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিদিন সন্ধ্যায় অর্থাৎ রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন সন্ধ্যায় স্মার্ট থটস নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই, যে যার অবস্থান থেকে স্মার্ট বাংলাদেশ করতে যে পরামর্শ বা যে ভাবনা সেগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবি। আসছে বাজেট, কয়েকদিন পরেই বাজেট অধিবেশন শুরু হবে। এবারের বাজেটটি কেমন হবে এবং এইবারের বাজেটে যারা শিল্প উদ্যোক্তা রয়েছেন, যারা এর ভুক্তভোগী, তারা কি প্রত্যাশা করেন সেটি নিয়ে আমরা নানামাত্রার অনুষ্ঠান প্রচার করছি। আজকেও সে ধরনের একটি অনুষ্ঠান আসছে বাজেটে। কৃষি ও ফার্মাসিউটিক্যালস খাতের প্রত্যাশা কি, আমরা সেটি নিয়ে কথা বলবো। আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট শিল্প উদ্যোক্তা KSM মোস্তাফিজুর রহমান শ্যামলকে। KSM মোস্তাফিজুর রহমান শ্যামল, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম, আসছে বাজেটে কৃষি এবং ফার্মাসিউটিক্যালস খাতের প্রত্যাশা কি আপনার কাছ থেকে শুনবো। এবং আপনি নিশ্চয়ই জানেন যে এবারের বাজেটটি মূলত খতিয়ে পুষিয়ে ওঠার একটা বাজেট। যেমনটা আমরা জানতে পেরেছি, প্রায় 7,28,126 কোটি টাকার বাজেট হতে চলেছে এবং এই বাজেটটি ইতিমধ্যেই সমস্ত কিছু ঠিকঠাক আছে এবং সামান্য কিছু টুকটাক কিছু পরিবর্তন ছাড়া আমরা দেখছি যে গেল বছরের তুলনায় প্রায় 1 লাখ কোটি টাকারও বেশি টাকা সেখানে বেড়েছে। আর যে কথা বলছিলাম যে আমাদের নীতি নির্ধারকরা বারবারই বলছেন যে অর্থনীতি পুনরুদ্ধারের বাজেট, ক্ষতি পুষিয়ে ওঠার বাজেট এবং যেই জায়গায় যেই সমস্যাগুলো আছে সেটিকে কাটিয়ে ওঠার বাজেট। এই কাটিয়ে ওঠার বাজেটে কৃষি এবং ফার্মাসিউটিক্যালস খাতের পরামর্শ বা প্রত্যাশা কি আপনার কাছ থেকে শুনতে চাইব। মোস্তাফিজুর রহমান শ্যামল, কি যুক্ত করবেন? দেখুন, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিটা এটা এমনই একটা ইন্ডাস্ট্রি যেটা বাংলাদেশকে কিন্তু একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আমাদের দেশে আমরা ফার্মাসিউটিক্যাল পণ্য আমরা উৎপাদন করতে পারি, মানুষের জীবন রক্ষাকারী পণ্য আমাদের দেশে, এই উচ্চ প্রযুক্তি সম্পন্ন পণ্যগুলো আমাদের দেশে উৎপাদনের সক্ষমতা আমরা তৈরি করতে পেরেছি। এটা কিন্তু সম্ভব হয়েছে সরকারের একটা দূরদৃষ্টি সম্পন্ন একটা নীতি সহায়তার কারণেই আজকে ফার্মাসিউটিক্যাল আমাদের দেশে দাঁড়িয়ে গেছে। কিন্তু এরপরেও কিন্তু এখানে কিছু সমস্যা রয়ে গেছে। সেটা হলো আমাদের যেমন ধরুন কাঁচামাল, যেগুলো এই কাঁচামালগুলো আমাদের আমদানি করে নিয়ে এসে আমরা এখানে বিদেশি মেশিন আমরা যেগুলো নিয়ে আসি, এই কাঁচামাল দিয়ে আমরা এটা উৎপাদন করতে পারছি। এই কাঁচামালের স্বয়ংসম্পূর্ণতা আনা এখানে আমাদের খুবই জরুরি, সেটা একটা। এবং কাঁচামাল ছাড়াও আরও যে অন্য উপকরণ লাগে, যেমন ধরুন প্যাকেজিং ম্যাটেরিয়াল, প্লাস্টিকের বোতল, সামগ্রী, এগুলো কিন্তু যেগুলো ফার্মাসিউটিক্যালে প্রয়োজন হয়, এগুলোর ওপর কিন্তু অনেক বেশি আপনার শুল্ক আরোপ করা আছে। এগুলোকে একটা করে ধরে এটা আমাদের শিল্প বান্ধব এই বাজেটে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে স্বয়ংসম্পূর্ণ করে আমাদের পার্শ্ববর্তী 2টা বড় দেশ আছে যাদের সঙ্গে প্রতিযোগিতা করে আমরা কিন্তু 160টা দেশে এটা রপ্তানি করি। রপ্তানির পরিমাণটা কম। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শুধু কাঁচামাল না, কাঁচামাল ছাড়াও যে আরও সংশ্লিষ্ট সহায়ক উপাদান, এক্সিপিয়েন্ট এবং প্যাকিং ম্যাটেরিয়ালস, প্লাস্টিক, এগুলোকে আরও আমাদের যাতে করে আমরা এটা উৎপাদন শিল্পে যেগুলো ব্যবহৃত হয় তার যে কাস্টম ডিউটি এবং যেগুলো ভোগ্যপণ্যে ব্যবহার হচ্ছে সেটার কিন্তু ডিউটি এক হওয়া উচিত না। যেহেতু আমরা এই শিল্পটা আমরা প্রায় এই শিল্পে আমরা স্বয়ংসম্পন্ন হয়ে গেছি, তাই আমার মনে হয় কাঁচামাল ছাড়াও অন্য যে সমস্ত পণ্য আছে, সেই সমস্ত যেগুলো সংশ্লিষ্ট পণ্য যেটা এটা উৎপাদনের বা প্যাকেজিংয়ে ব্যবহৃত হয়, সেগুলোর ব্যাপারে এর শুল্ক ব্যাপারে একটু পুনঃবিন্যাস করা প্রয়োজন। ফার্মাসিউটিক্যাল যেহেতু আমাদের দেশের মর্যাদাকে সারা বিশ্বে উন্নত থেকে উন্নতর করছে এবং LDC গ্র্যাজুয়েশনের পরে আমাদের কিন্তু এই ইন্ডাস্ট্রি অনেক বড় চ্যালেঞ্জের মুখে পড়বে। যে সমস্ত কাঁচামাল যেগুলো প্যাটেন্ট প্রোডাক্ট, যেগুলো আমরা বিনা রয়্যালিটি দিয়ে কোনো প্রকার অন্য দেশকে আমরা এর মেধাসত্ত্বের কোনো সুবিধা না দিয়ে আমরা যেগুলো ব্যবহার করতে পারছি, এটা কিন্তু যখনই আমরা অফিসিয়ালি এই দেশ যখন আর গরিব দেশ হিসেবে চিহ্নিত হবে না, LDC থেকে যখন আমরা বেরিয়ে আসব, তখন কিন্তু আমাদের এই সমস্ত সুবিধাগুলো আমরা আর ভোগ করতে পারবো না। তাই 26 সাল অথবা 33 সাল যে সময়টাই আমরা পাই না কেন, যে WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে ট্রিপস যে বেনিফিট, যেটা মানে প্যাটেন্ট সুবিধা, যেটা এটা আমরা যতদিন আমরা পাই না কেন এর ভেতরেই আমাদের এই শিল্পের স্বয়ংসম্পূর্ণতা করতে হবে। কারণ এর পরে যে আমাদের নানাবিধ নতুন ধরনের
ফার্মাসিউটিক্যালের সমস্যা তৈরি হবে। আপনি হয়তো যে কাঁচামাল যেখানে নিয়ে আসছেন $100, সেটা কিন্তু আপনার $100 আনতে পারবেন না। তখন ওর যে মূল যে উদ্ভাবনকারী, তিনি কিন্তু এর ওপর রয়্যালটি ছাড়া তিনি আমাদের ফ্যাক্টরিতে এই কাঁচামালগুলো তারা দিতে চাবে না। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের আগেই 26 সালের আগেই প্রতিটি বাজেটেই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য এর নীতি সহায়তা দিয়ে এবং এর যে ট্যারিফ, ট্যাক্স, এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে একে আরও উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য সরকারি উদ্যোগ অত্যন্ত প্রয়োজন, যেটা বাজেটে এর প্রতিফলনটা থাকতে হবে। এনবিআরের ভূমিকা আছে এই ইন্ডাস্ট্রিকে স্বয়ংসম্পূর্ণ করে দেওয়ার জন্য। এনবিআর যেহেতু বাজেট নিয়ে তিনি কাজ করে, সুতরাং তাদের কাছে আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি থেকে আমাদের আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আপনারা এই শিল্পকে আরও কয়েকটি বছর, আর 5-7 বছর আপনারা সহযোগিতা করেন। এটা আমাদেরকে অনেক বড় আমাদের এই বৈদেশিক মুদ্রা অর্জনের একটা অসাধারণ ভূমিকা রাখবে এই ইন্ডাস্ট্রি, এবং বাংলাদেশের পরিচয় হবে ঔষধ উৎপাদনকারী দেশ হিসাবে। যেটা সোনার বাংলা আমরা যে স্বপ্ন দেখি, সেটা কিন্তু ঔষধ শিল্প আমাদের সারা পৃথিবীতে আমাদের দেশকে নতুনভাবে পরিচিত করবে। KSM মুস্তাফিজুর রহমান শ্যামল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও আসতে চাইবো আপনার কাছে একটা ছোট্ট বিরতির পর। দর্শক, এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন চ্যানেল 9। প্রণব সাহা অপু আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা কথা বলছি আসছে বাজেটে কৃষি ও ফার্মাসিউটিক্যালসের প্রত্যাশা। কথা বলছেন KSM মুস্তাফিজুর রহমান। আমরা জানি ওয়ান ফার্মা এবং ন্যাশনাল এগ্রি কেয়ারের তিনি ব্যবস্থাপনা পরিচালক। যে কথা বলছিলাম, আমরা এবার একটু ফার্মাসিউটিক্যালস খাত নিয়ে আপনার বিশ্লেষণটি একটু শুনতে চাইব। বিশেষ করে শিল্পের সুরক্ষা একটা বড় বিষয়। আমি জানি যে বিশেষ করে প্রতিটি বাজেটই আমরা দেখার সুযোগ হয়েছে, সেই ধারাবাহিকতায় বাজেটগুলোতে দেশীয় শিল্প যাতে একটা সুরক্ষা পায় সেটার একটা প্রেক্ষাপট কিন্তু থাকে। সেই ধারাবাহিকতায় আমরা জানি যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রেক্ষিতে জ্বালানির দাম যেমন বৃদ্ধি পায়, এবং তার প্রেক্ষিতে প্রত্যেকটি এককে, প্রত্যেকটি পণ্যে, প্রত্যেকটি আমদানি রপ্তানিতে দাম কিন্তু বেড়েছে, এবং সেই ধারাবাহিকতায় কিন্তু সেইটি আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। আর বাজেট হচ্ছে কত সুন্দর করে সমন্বয়, কত আর্টিস্টিকভাবে, কত অ্যাস্থেটিক্যালি আমরা করতে পারি, সেটি একটি দেখার বিষয়। আপনার কাছ থেকে একটু শুনতে চাইব যে কৃষি এবং ফার্মাসিউটিক্যালসে কী ধরনের সুরক্ষা আপনারা প্রত্যাশা করেন আসছে বাজেটে। মুস্তাফিজ ভাই। ধন্যবাদ। আপনি যখনই এনবিআরের কথা বলবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলবেন, তখন আমাকে 2-3টা জিনিস খুব সুস্পষ্টভাবে সবাইকে স্মরণ করে দিতে চাই, যেটা সবাই জানে। আপনি দেখুন, আমাদের এই বাজেটটা ছিল 1000 কোটি টাকার মধ্যে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পূর্বে। তো সেই বাজেটটা এখন হয়ে গেছে 7 লক্ষ কোটি টাকার ঊর্ধ্বে। তো বাজেট মানে তো সরকার আগে তার ব্যয়ের বাজেটটা তারা তৈরি করে যে আমার দেশের জন্য এই জিনিসগুলো প্রয়োজন। জননেত্রী শেখ হাসিনা এই 1000 কোটি টাকার বাজেটটাকে তিনি লক্ষ কোটি নিয়ে যেয়ে এটা 7 লক্ষ কোটি অতিক্রম করেছেন। তো এটা কোথায়, এর দুঃসাহসটা কোথা থেকে আসলো? এর প্রধান কারণ হলো এনবিআরের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। বাজেট মানেই হলো যে ব্যয়টা হবে সেটা এনবিআর এবং নন এনবিআরের ইনকাম দিয়েই বাজেট হয়। তারপরে যেটুকু ঘাটতি থাকে সেটা আভ্যন্তরীণ সম্পদ থেকে, ব্যাংক থেকে অথবা বহির্বিশ্ব থেকে লোন নিয়ে বাজেট নির্মিত হয়। তো বাজেটটা যে আমরা এত লক্ষ কোটি টাকা করতে পেরেছি, এটা কিন্তু আমাদের যে উন্নয়নের যে পরিবর্তনটা যেটা আসছে, যে 53 বছরের বাংলাদেশে যে দেশ ছিল একসময় পৃথিবীর দরিদ্রতম 10টা দেশের মধ্যে একটি দেশ, সেই দেশটি এখন মধ্যম ইনকামের দেশে পরিণত হয়েছে। এই 9 সালেও আমাদের কিন্তু 100 বিলিয়ন কিন্তু আমাদের অর্থনীতিটা ছিল না। এখন কিন্তু এই অর্থনীতিটা হয়ে গেছে প্রায় $500 ট্রিলিয়ন অর্থনীতি। এটা কিন্তু সবচেয়ে বড় আমাদের দেশের অর্জন হলো যে আমাদের অর্থনীতিটা অনেক বড় হয়েছে। $500 ট্রিলিয়ন, যেটা
$100 বিলিয়ন ছিল না, সেটা $500 বিলিয়ন উপনীত হয়েছে। এর সাথে একটা দূরদর্শী রাজনৈতিক প্রতিশ্রুতি এবং হলো এনবিআরের সক্ষমতা। তা আমি এনবিআরকেও ধন্যবাদ দেব, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেব। তিনি যে অগ্রাধিকার খাতগুলো উন্নত দেশের দিকে যাবার জন্য যে অবকাঠামো থাকতে হয়, বিদ্যুৎ ব্যবস্থা থাকতে হয়, কৃষিকে স্বয়ংসম্পূর্ণ করতে হয়, স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে হয়, আমাদের শিক্ষা খাতকে আমাদের উন্নত করতে হয়, এই প্রত্যেকটা জায়গায় আমরা মানের জায়গাটা এখন উন্নত করতে হবে, সংখ্যার জায়গাটা আমরা মোটামুটি আমরা পৌঁছে গেছি। যেমন ধরুন অনেক শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, সরকারি বেসরকারি হাসপাতাল হয়েছে, আমাদের কৃষিক্ষেত্রে আমাদের ভর্তুকির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এখন এগুলো স্বয়ংসম্পূর্ণতা নিয়ে আসতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর যে উল্লেখযোগ্য যদি আমরা অর্জন বলি, তাহলে আমাকে বলতেই হবে তিনি যে অর্থনীতিটাকে উনি যে বহুগুণ বৃদ্ধি করতে পেরেছে, দারিদ্রতাটাকে যে আন্তর্জাতিকভাবে, যে আমরা যে এলডিসি কান্ট্রির মধ্যে ছিলাম, গরিব দেশ, 9 সালে আমাদের দেশের এটা 50% উপরে মানুষ ছিল গরিব, এখন সেটা কিন্তু আমাদের চলে এসেছে প্রায় 10% কাছাকাছি। এই যে দারিদ্র্য বিমোচনের, মানুষের হাতে কাজ দেওয়া, কর্মসংস্থান সৃষ্টি করা, বিনিয়োগ দেওয়া এবং বাজেটে তার ধারণাটা এবং দিক নির্দেশনা থাকে বলেই কিন্তু আমাদের এই সমস্ত দারিদ্র্য বিমোচন হয়েছে, কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, কৃষিতে উৎপাদনশীলতা বৃদ্ধি হয়েছে, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা এসেছে। কোভিডের মতো একটা বিশ্বব্যাপী যে অতিমারীকে নিয়ন্ত্রণ করে তিনি সবার আগে পৃথিবীর প্রথম 5টা দেশের মধ্যে একটা দেশ যারা কোভিডকে নিয়ন্ত্রণ করতে পেরেছে। বিশ্বব্যাংকের জরিপ অনুযায়ী বাংলাদেশের 19 সালে পৃথিবীর দ্রুত বর্ধনশীল অর্থনীতির মধ্যে বাংলাদেশ এসেছে। এই যে অর্থনৈতিক সূচকে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে বাংলাদেশের যে অগ্রগতি উন্নয়নকে তারা যে স্বীকৃতি দিচ্ছে, দেশটাকে গরিব দেশ থেকে মধ্যম ইনকামের দেশে যাচ্ছে, এগুলো কিন্তু অনন্য অসাধারণ তার অবদান। জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ এবং এনবিআরকে ধন্যবাদ যে তারা রাজস্ব আহরণে তারা একটা অসাধারণ সফলতা দেখাতে পেরেছে। অসংখ্য ধন্যবাদ। আবারও একটি ছোট্ট বিরতিতে যেতে চাইব। দর্শক, এই মুহূর্তে নিচ্ছি আরেকটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমি প্রণব সাহা, অপু, দেখছেন চ্যানেল 9। আমরা আজকে কথা বলছি যে আসছে বাজেটে ফার্মাসিউটিক্যালস এবং কৃষিতে কী ধরনের প্রত্যাশা করছেন, কি থাকা উচিত সেটি নিয়ে KSM মোস্তাফিজুর রহমান আমাদের সঙ্গে কথা বলছেন। মোস্তাফিজ ভাই, এই ধারাবাহিকতা আপনার কাছে জানতে চাইব যে বঙ্গবন্ধু কন্যা তিনি কিন্তু এবার প্রায় তার 21তম বাজেট, অর্থাৎ গেল 4টি মেয়াদে 20টি বাজেট এবং এবার 21 নম্বর বাজেটে তিনি দিতে যাচ্ছেন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে বঙ্গবন্ধু সবসময়ই সাধারণ মানুষের কষ্ট যেন না হয় সেটি তার বিবেচনায় রাখতেন। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর গেল 20টি বাজেটও দেখেছি যে সেখানে তিনি যে অনুশাসন দিতেন বা অর্থমন্ত্রী যারা সেই বাজেটগুলো প্রণয়ন করতেন, প্রত্যেকের সাথেই ব্যক্তিগতভাবে পরিচয় আমার এই কর্মসূত্রে ছিল। তাদেরকেও যখন জানতে চাইতাম, জিজ্ঞেস করতাম, ইন্টারভিউ করতাম, তারাও কিন্তু ঠিক একই কথা বলতেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলতেন সে সাধারণ মানুষের কষ্ট যেন না হয় সেই নিরিখে বাজেট করতে, এবং এবারও সেক্ষেত্রে তাই হচ্ছে। এবং আমি যেটি আপনার কাছে জানতে চাইব যে এতে সাধারণ মানুষের স্বার্থ রক্ষিত রক্ষা হবে, সেই ধারাবাহিকতায় আপনার প্রত্যাশা কি যুক্ত করবেন? না, এটা সত্য যে বর্তমানে আমরা যে অর্থনীতির যে জায়গায় এসে দাঁড়িয়েছি সেটা হলো আমাদের ইনফ্লেশন মানে যে বাজারে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে, শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতে। কারণ আমাদের দেশে ধরুন জ্বালানিটা আমাদের আমদানি করতে হয়, কৃষির যে রাসায়নিক সার আমাদের আমদানি করতে হয়, আমরা একটা সিঙ্গেল মুদ্রা নীতির আওতার মধ্যে আমরা আবদ্ধ হয়ে গেছি, ডলারের আমাদের সংকট সারা পৃথিবীব্যাপী। এগুলোর কারণে আমাদের কিন্তু মুদ্রাস্ফীতি এবং বাজার অনিয়ন্ত্রিত হয়ে যাওয়ার যে
আমরা দেখতে পাচ্ছি। এটাই কিন্তু এই বাজেটে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সর্বাধিক গুরুত্ব দিয়েছে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা। দ্রব্যমূল্যটাকে যদি আমরা নিয়ন্ত্রণে আনতে পারি, আমাদের যদি বিনিয়োগটা যদি আমরা এখানে আকৃষ্ট করতে পারি, এই বাজেটে এই দিক নির্দেশনা থাকবে আছে হয়তোবা, তাহলে কিন্তু আমাদের দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে। এবং দ্রব্যমূল্য যদি কমাতে চাই তাহলে আমাদের উৎপাদন খরচ কমাতে হবে। সারা পৃথিবীতে এখন এগ্রিগেটেড ডিমান্ড কমে গেছে, এটা হলো ইনফ্লেশনের প্রধান কারণ। এগ্রিগেটেড ডিমান্ড কমে যাওয়ার কারণে আপনার টাকার যে অবমূল্যায়ন হচ্ছে এবং টাকার যে ক্রয় ক্ষমতা কমে গেছে, এটাই কিন্তু বাজারে এটার প্রভাব পড়েছে। অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি মোসাদ্দেক ভাই, যে এক ধরনের অস্বস্তি নিয়ে গেল অর্থ বছরটা কিন্তু গেছে, তার আগের অর্থ বছরটাও কিন্তু গেছে, কিন্তু সামগ্রিক অর্থে যে জায়গায় ছোট ছোট সমস্যাগুলো আছে এবং তার মধ্যে অপপ্রচার কিন্তু আরেকটি বিষয়, যে অর্থনীতিতে অপপ্রচারের একটুও স্থান নেই, কিন্তু আমরা দিনের পর দিন অপপ্রচারের শিকার হই। এই ধারাবাহিকতা আমরা শেষ করব। সাধারণ মানুষকে কথা যেন বাজেটে থাকে, সেটি আমাদের প্রত্যাশা হওয়া উচিত। শেষ করব, শেষ কথা কি যুক্ত করবেন মোসাদ্দেক ভাই? আমি বলবো, জননেত্রী শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি 40 বছরের ঊর্ধ্বে এদেশের রাজনীতির সাথে থেকে সারা দেশটাকে তিনি ঘুরেছেন, আন্দোলনে থেকেছেন, রাজপথে থেকেছেন, তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, বিরোধী দলীয় নেত্রীর দায়িত্ব পালন করেছেন। এই এত বিস্তৃত অভিজ্ঞতা যার, এবং যিনি আবার বঙ্গবন্ধুর কন্যা, তার হাতেই কিন্তু এই দেশটা নিরাপদ। তাকে ঘিরেই আমাদের স্বপ্ন দেখতে হবে এবং তিনি আমাদের সেই পথে এগিয়ে নিয়ে যাবেন। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের স্বার্থে। সবাইকে জননেত্রী শেখ হাসিনা যে কর্মসূচি দিয়েছেন, অর্থনৈতিক উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রেখে আমরা দেশ এগিয়ে যাবে, এটাই আমার প্রত্যাশা। এবং জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ যে তিনি 21তম বাজেট দিতে যাচ্ছেন, যেটা এদেশের সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবের কথা তিনি বলে, মুদ্রাস্ফীতিকে গুরুত্ব দিয়ে বিনিয়োগ এবং দেশকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য যে বাজেট তিনি দিয়েছেন, এটাকে আমি অভিনন্দন জানাই। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারও আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে শেষ করতে চাই। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন এবং বাজেটকে সামনে রেখে আসছে বাজেটে শিল্প উদ্যোক্তাদের প্রত্যাশা নিয়ে আমরা অনুষ্ঠান প্রচার করছি। আজ বিদায় নিতে চাইছি এবং আবারও মনে করিয়ে দিতে চাইছি যে রবি থেকে বৃহস্পতি সন্ধ্যা 6:30টায় এই স্মার্ট থটস নিয়ে আমরা হাজির হই। আজ বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা।